বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। Dear students, welcome to English class. ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি দেখবে। Dear students, look at this picture. 1 plus 1 is equal to 2. আমরা জানি যে এক একে যোগ করলে কি হয়? 2 হয়। What do you think? এই বিষয়টা তুমি কিভাবে চিন্তা করছো? লক্ষ্য করো। This is very simple. এটি কিন্তু খুবই সহজ। Now look at this sentence. Look at this picture. Can you think easily what are these? These are very complex. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ সেটি আসলে খুব কমপ্লেক্স, খুবই জটিল বিষয়। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এটা বুঝতে পারা খুবই একটি কঠিন বিষয়। Dear students, there are two pictures for you. এখানে তোমাদের জন্য দুইটি ছবি দিয়ে দিয়েছি, লক্ষ্য করো। It is simple and difficult also. এটা সিম্পল আবার ডিফিকাল্ট, দুটোর সংমিশ্রণ এখানে দেখানো হয়েছে। These are compound. এগুলো হচ্ছে কম্পাউন্ড বা যৌগিক। So today's lesson is transformation of sentences according to structure, simple, complex and compound. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এতক্ষণে অনুধাবন করতে পেরেছো যে আমাদের আজকের লেসনটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এবং আজকে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এর যে ট্রান্সফরমেশন সেই সম্পর্কে আমরা আজকে জানব। Dear students, these are the learning objectives. At the end of the lesson, you will be able to learn the definition of simple, complex and compound sentence. অর্থাৎ তোমরা সংক্ষেপে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই সম্পর্কে তোমরা জানতে পারবে। The identification of sentence according to structure, গঠন অনুসারে যে সেন্টেন্সের পরিচয় সেটা তোমরা জানতে পারবে। অর্থাৎ স্ট্রাকচার দেখেই তোমরা বুঝতে পারবে যে এটি কোন ধরনের সেন্টেন্স। The pragmatic use of changing sentence pattern, এবং তোমরা যে সেন্টেন্সের প্যাটার্ন অর্থাৎ যে গঠন, এই প্যাটার্ন অনুযায়ী তোমরা সেন্টেন্সের পরিবর্তন তোমরা সহজেই করতে পারবে। ফাইনালি, দ্য ইজিয়েস্ট মেথড অফ ট্রান্সফরমেশন, এবং সবশেষে তোমাদেরকে জানাচ্ছি যে আজকে তোমরা ট্রান্সফরমেশন করার জন্য যে সহজ পদ্ধতি, সহজ যে সিস্টেম সেই সম্পর্কে তোমরা অবশ্যই জানতে পারবে। আশা করি তোমরা সবাই প্রস্তুত আছো আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। So dear students, are you ready? Let's learn about sentences according to structure. চলো আজকে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটি প্রথমে দেখে দিচ্ছি। সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। এখানে তোমাদেরকে আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের কিছু পরিচয় দিব এবং এর ডেফিনিশন দেওয়ার চেষ্টা করব খুবই সংক্ষেপে, এবং এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা এই কথাগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। সিম্পল সেন্টেন্স দেখো, a simple sentence is a sentence where there is only a subject and a finite verb. অর্থাৎ সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন এক ধরনের সেন্টেন্স যার মধ্যে মাত্র একটি সাবজেক্ট রয়েছে এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে। যেমন দেখো, the boys play football. এখানে the boys হচ্ছে সাবজেক্ট এবং প্লে হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। তার মানে কি, a simple sentence is a sentence where there is only a subject and a finite verb. আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চলো দেখে নিচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স। A complex sentence is a sentence where there are a principal verb and one or more subordinate clauses.
মনে রাখবে যে একটি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ভার্ব থাকবে এবং তার সাথে এক বা একাধিক সাবজেক্ট ক্লজ থাকতে পারে। আমরা একটি एग्जांपल দেখে নিচ্ছি। although he is rich he is honest। দেখো although he is rich এটি একটি ক্লজ এবং এটি একটি বাক্যের মতো কাজ করছে। he is honest এখানে আবার সাবজেক্ট চলে এসেছে এবং আবার ভার্ব চলে এসেছে, তার মানে এটি একটি ক্লজের মতো কাজ করছে। এরপরে দেখো কম্পাউন্ড সেন্টেন্স। A compound sentence is made by joining two independent clauses together with a conjunction। মনে রাখবে যে কম্পাউন্ড সেন্টেন্স যেটি দুইটি স্বাধীন বাক্য বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দ্বারা গঠিত হয় এবং এটি একটি কনজাংশন দ্বারা যুক্ত হয়ে থাকে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হি ইজ রিচ বাট হি ইজ অনেস্ট, এখানে কিন্তু দুইটি স্বাধীন বাক্য বা দুইটি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স পেয়ে যাচ্ছি। লক্ষ্য করো হি ইজ রিচ এটি কিন্তু একটি কমপ্লিট সেন্টেন্স, একটি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। বাট হি ইজ অনেস্ট অন দ্য আদার হ্যান্ড, দেখো তোমরা হি ইজ অনেস্ট এটিও কিন্তু একটি কমপ্লিট সেন্টেন্স এবং একটি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, স্বল্প পরিসরে আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কি। আশা করি তোমরা এই বিষয়ে অবশ্যই ভালোভাবে জেনে নিবে। Let's go for the next slide. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা একটি গুরুত্বপূর্ণ পিকচার বা গুরুত্বপূর্ণ কিছু লেখা দেখে নিচ্ছি। লুক, সাইন অফ সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। অর্থাৎ আমরা কিভাবে চিনতে পারবো যে সেন্টেন্সটি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। আমি তোমাদেরকে কিছু জিনিস দিয়ে দিচ্ছি এখানে। এখানে যে শব্দগুলো দেয়া রয়েছে এই শব্দগুলো দেখেই তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে কোনটি সিম্পল, কোনটি কমপ্লেক্স এবং কম্পাউন্ড। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো সেন্টেন্সের মধ্যে টু প্লাস ভার্ব অথবা টু ডট ডট টু, এখানে ডট ডটের জায়গায় অন্য কোনো শব্দ থাকবে, বাই প্লাস জিরান, উইদাউট প্লাস জিরান, ইনস্পাইট অথবা ডিসপাইট, বিকজ অফ, বিইং, হ্যাভিং, ভার্ব প্লাস আইএনজি, কোন সেন্টেন্সের মধ্যে যদি এই জিনিসগুলো পাওয়া যায়, এভাবে যদি ওয়ার্ডগুলো থাকে, তাহলে অবশ্যই সেটি হবে সিম্পল সেন্টেন্স। আর যদি এগুলো থাকে সেটা হচ্ছে কমপ্লেক্স। যেমন দেখো সিন্স, অ্যাজ, when, though, although, so that, so dot dot that, until, till, unless, why, how, which, where, before, after, whether, why, that, if, because। এই জিনিসগুলো যদি থাকে, এই শব্দগুলো যদি থাকে, তাহলে সেই সেন্টেন্সটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি তোমরা অবশ্যই সেগুলো মনে রাখার চেষ্টা করবে। এরপর দেখো কম্পাউন্ড। এই যে কনজাংশন গুলো যদি থাকে এখানে, এই শব্দগুলো যদি থাকে, তাহলে সেই সেন্টেন্সটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, and, but, or, yet, and so, not only dot dot but also therefore। এই শব্দগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে এটি হবে কি কম্পাউন্ড সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি কথা তোমাদেরকে বলে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে তোমরা যখন এই ক্লাসটি দেখছো তখন অবশ্যই এর একটি স্ক্রিনশট নিয়ে রাখবে, তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং আশা করি তোমাদের অবশ্যই উপকার হবে। অথবা তোমরা এটাকে ভিডিওটাকে পজ দিয়ে তোমরা খাতায় লিখে নিতে পারো। আশা করি তোমরা আমার এই কথাটা অবশ্যই স্মরণ রাখবে। Now you will learn the easiest method of changing pattern of simple, complex, compound। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে পরিবর্তন, অর্থাৎ এক রূপ থেকে আরেক রূপ, সিম্পল থেকে কমপ্লেক্স বা সিম্পল থেকে কম্পাউন্ড, এমনি ভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড যে পরিবর্তনটা হয়, চেঞ্জিংটা হয়, ট্রান্সফরমেশন হয়, সেটা আমরা এখন তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমরা অবশ্যই মনোযোগের সাথে দেখবে এবং তোমরা যদি মনোযোগ সহকারে যে রুলস গুলো দেখানো হবে, যে মেথড দেখানো হবে, যে এক্সাম্পল তোমাদেরকে আমি দিচ্ছি, অবশ্যই পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। আশা করি তাহলে অবশ্যই তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে, তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, ফলো দ্য রুলস অফ দ্য রাইট সাইড বক্স। আমি তোমাদেরকে এখানে একটি রুলস দেখাচ্ছি এবং পরবর্তীতে সেই রুলস অনুযায়ী এখানে এক্সাম্পল দেখাবো।
প্রতিবার তোমাদেরকে এইভাবে নতুন নতুন রুলস তোমাদের সামনে আসবে এবং তোমরা একটার পর একটা পর্যায়ক্রমে দেখে এই এক্সাম্পলের সাথে রুলস গুলো মিলিয়ে পড়ে নিবে এবং এই যে রুলসটা দেওয়া হয়েছে তোমাদেরকে সেগুলো অবশ্যই তোমরা লক্ষ্য করবে, তাহলে আশা করি তোমরা অবশ্যই সক্ষম হবে ভালোভাবে শেখার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তো চলো শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে আমি সিম্পল দিচ্ছি, দেখো সিম্পলের মধ্যে যদি টু প্লাস ভার্ব এইভাবে থাকে, দেখো টু প্লাস ভার্ব যদি থাকে তাহলে মনে রাখবে যে কমপ্লেক্স করার জন্য এই টু প্লাস ভার্ব এইভাবে না হয় কি হবে, সো দ্যাট হবে। আবার বলছি লক্ষ্য করো, টু প্লাস ভার্ব যদি এভাবে থাকে তাহলে কি করতে হবে, এই টু প্লাস ভার্ব এভাবে না বসে কমপ্লেক্স করার জন্য সো তে ব্যবহার করতে হবে এবং কম্পাউন্ড করার জন্য কি ব্যবহার করতে হবে, শুধুমাত্র একটি কনজাংশন এন্ড ব্যবহার করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা এই যে রুলসটা দেখে নিলাম, স্ট্রাকচার দেখে নিলাম, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এবারে সেন্টেন্স দেখে নিচ্ছি, এক্সাম্পল দেখে নিচ্ছি। দেখো সিম্পল সেন্টেন্স, উই রিড বুক টু গেইন নলেজ। তাহলে দেখো উই রিড বুক এটি হচ্ছে প্রধান অংশ, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। টু গেইন নলেজ, নলেজটাও কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে টু গেইন এই অংশটাকে আমরা চেঞ্জ করে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, সো দ্যাট ব্যবহার করব। তাহলে মনে রাখবে যে তুমি যদি কখনো সিম্পল সেন্টেন্সের মধ্যে টু প্লাস ভার্ব পেয়ে যাও তাহলে মনে রাখতে হবে যে এই টু প্লাস ভার্বের জন্য যে টু, এই টু এর পরিবর্তে তুমি সো দ্যাট ব্যবহার করবে। ওকে, টু এর পরিবর্তে কি ব্যবহার করবে, সো দ্যাট ব্যবহার করবে। আমি তোমাদেরকে বারবার করে বলছি, মনে রাখার চেষ্টা করতে হবে, টু এর পরিবর্তে ব্যবহার করবে সো দ্যাট। তাহলে প্রথম অংশ কি পাচ্ছি, উই রিড বুক সো দ্যাট, এবং তারপর দেখবে যে সো দ্যাট ব্যবহার করার পরে এই প্রথম সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টকে এখানে নিয়ে আসবে। এই সাবজেক্ট এখানে নিয়ে আসার পরে একটা ক্যান শব্দ ব্যবহার করবে, নতুন শব্দ ক্যান, এই ক্যানটা তোমাকে ব্যবহার করতে হবে। এটা এখানে দেয়া থাকবে না, বাট তোমাকে ব্যবহার করতে হবে। দেখো উই রিড বুক সো দ্যাট লিখলাম আমরা, টু এর পরিবর্তে সো দ্যাট, তারপরে প্রথম সেন্টেন্সে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট আমরা লিখে নিয়েছি, এরপর ব্যবহার করব ক্যান। ক্যান ব্যবহার করার পরে উপরে যে অংশটা ছিল, যে মেইন ভার্ব ছিল, সেই মেইন ভার্বটা আমরা ব্যবহার করব। দেখো গেইন কি রয়েছে, গেইন, এই যে ব্লু কালার করা রয়েছে, গেইন আমরা এখানে ব্যবহার করব। তাহলে কি পাচ্ছি দেখো, উই রিড বুক সো দ্যাট উই ক্যান গেইন নলেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে চলো দেখা যাক কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা কিভাবে পরিবর্তন করব। কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তন করার জন্য আমরা ঠিক টু এর পরিবর্তে এন্ড ব্যবহার করব। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, উই রিড বুক এন্ড, উই রিড বুক এন্ড, এরপরে আবার প্রথম সেন্টেন্সের সাবজেক্ট ছিল, সেই সাবজেক্ট আমরা নিয়ে আসছি উই, এবং তারপর যথারীতি ক্যান ব্যবহার করব। উই রিড বুক এন্ড উই ক্যান গেইন নলেজ। আশা করি তোমরা অবশ্যই রুলসটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রয়োজনে প্রতিটি রুলসের জন্য তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তোমরা যদি চাও তাহলে ভিডিও পজ দিয়ে তোমরা লিখে নিতে পারো। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তোমাদেরকে আইপি রুলস লিখছি, লক্ষ্য করে দেখো। সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি এরকম থাকে যে টু ডট ডট টু, আসলে এই ডট ডট জায়গায় কোন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এখানে ব্যবহার হবে। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, বিশেষ বিশেষ ক্ষেত্রে অবশ্যই অ্যাডভার্ব ব্যবহার হতে পারে, আদারওয়াইজ এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার হবে। যাই হোক, টু ডট ডট টু যদি থাকে তাহলে মনে রাখবে প্রথম টু এর পরিবর্তে সো, তারপরে এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যাই থাকুক না কেন সেটা বসে যাবে, পরবর্তী টু এর পরে দ্যাট বসবে। ঠিক আছে, এবং কম্পাউন্ড করার জন্য তুমি লক্ষ্য করবে যে এই টু অথবা সো, অর্থাৎ সিম্পল বা কমপ্লেক্স যাই পাও না কেন তার পরিবর্তে আমরা ভেরি ব্যবহার করব, এবং তারপর ডট এর জায়গায় ডট বসবে, এবং টু অথবা দ্যাটের পরিবর্তে আমরা এন্ড ব্যবহার করব, এবং যথারীতি সবকিছু ঠিকঠাক থাকবে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন যে আমাদের কিন্তু ক্যান ভার্বের সাহায্য নিতে হবে, অর্থাৎ ক্যান যে মডেলস, সেই মডেলসের আমাদেরকে সাহায্য নিতে হবে। সেই শিক্ষার্থীদের লক্ষ্য করে দেখো, হি ইজ টু উইক টু ওয়ার্ক। তাহলে দেখো টু উইক মানে কি, এখানে একটু অর্থটা জানা প্রয়োজন। টু এখানে আধিক্য বোঝাতে, অর্থাৎ খুব বেশি করে বোঝাতে ব্যবহার করা হয়। হি ইজ টু উইক, সে খুব দুর্বল। তাহলে খুব দুর্বল এই বিষয়টা কি নেগেটিভ নাকি পজিটিভ বিষয় বলতো? এটা একটি নেগেটিভ বিষয়, তার মানে এই সেন্টেন্সটাই কিন্তু নেগেটিভ। হি ইজ টু উইক টু ওয়াক, ঠিক আছে, তার মানে সে এত দুর্বল, সে হাঁটার জন্য খুব দুর্বল, তার মানে সে হাঁটতে পারে? সে হাঁটতে পারে না।
এটাকে আমরা যখন কমপ্লেক্স করব তখন কি বলবো? হি ইজ সো উইক, হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে হি ক্যানট ওয়াক, সে হাঁটতে পারে না। তাহলে আমরা কিন্তু ক্যান নট নেগেটিভ কেন করলাম? কারণ হচ্ছে সিম্পল সেন্টেন্সের অর্থটাই হচ্ছে কিন্তু নেগেটিভ, সেজন্য আমরা যখন কমপ্লেক্স করব নেগেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে দেখো হি ইজ সো উইক, এখানে ট্রু এর পরিবর্তে আমরা সো ব্যবহার করে নিচ্ছি, তারপর যে অ্যাডজেক্টিভ এসেছে এখানে উইক, আমরা উইক ব্যবহার করলাম এবং এই ট্রু এর পরিবর্তে দ্যাট ব্যবহার করেছি। এরপরে তোমাদেরকে আগেই বলেছিলাম যে প্রথমে যে সাবজেক্টটা দেয়া থাকবে সেই সাবজেক্ট আমরা এখানে নিয়ে আসবো এবং তারপরে আমরা একটা মোডালের হেল্প নিব। সেই মোডালটা হচ্ছে ক্যান। আর যেহেতু উপরে যে সেন্টেন্স রয়েছে এর অর্থটা হচ্ছে নেগেটিভ, সেজন্য আমরা এখানে নেগেটিভ ফর্ম ব্যবহার করছি। তাহলে মোট আমরা কি করছি দেখো, আবার হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে চলো আমরা কম্পাউন্ড সেন্টেন্সটাকে দেখে নিচ্ছি। কম্পাউন্ড লক্ষ্য করে দেখো, হি ইজ ভেরি উইক, এখানে সো এর পরিবর্তে আমরা ভেরি নিয়ে এসেছি। হি ইজ ভেরি উইক এবং দ্যাট এর পরিবর্তে এন্ড ব্যবহার করব, অর্থাৎ দুইটি সেন্টেন্সের মতো এখানে কাজ করবে, দুইটি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স এখানে তৈরি হবে। তো সেজন্যই আমরা এখানে এন্ড ব্যবহার করছি। দেখো হি ইজ ভেরি উইক এন্ড হি কান্ট ওয়াক, সে খুব দুর্বল এবং সে হাঁটতে পারে না। তাহলে দেখো হি ইজ ভেরি উইক, এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স বলতে পারি। হি ক্যান্ট ওয়াক, এটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা এটি স্বাধীন বাক্যের মতো কাজ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা কথা বলে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে এবং ক্লোজ সম্পর্কে তোমরা অবশ্যই জেনে নিবে। ক্লোজ সম্পর্কে যে ক্লাস রয়েছে সেই ক্লাসটি তোমরা অবশ্যই দেখে নিবে। এছাড়া তোমরা তোমাদের যে রেফারেন্স বই রয়েছে, গ্রামার বই রয়েছে, সেই বইয়ের তোমরা শরণাপন্ন হতে পারো। চলো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোর্সে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, the following rule have to be followed if the subject of the two clauses are same and added with verb। অর্থাৎ আমরা এখন যে রুলসগুলো দেখব, এই যে রুলসটা এখানে দিয়েছি, এটা থেকে পরবর্তী পর্যায়ের রুলসগুলো দেখব। সেই রুলসের মধ্যে দেখবে যে ভার্ব কি থাকবে, বি ভার্ব থাকবে, এবং যদি একাধিক সাবজেক্ট থাকে সে একাধিক সাবজেক্টের সেম সাবজেক্ট থাকবে, অর্থাৎ সাবজেক্টের কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো আমরা একটু সেন্টেন্স প্যাটার্ন দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই লক্ষ্য করবে। দেখো সিম্পল সেন্টেন্স, বাই প্লাস জিরান থাকবে। বাই প্লাস কি থাকবে, জিরান থাকবে। তো জিরান সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি। মূলত যে বাই প্লাস এর পরে যদি ভার্বটা চলে আসে, সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে নিব। তো যদিও এটা জিরানের সম্পূর্ণ ডেফিনিশন না, সম্পূর্ণ সংজ্ঞা না, কিন্তু তোমাদেরকে সুবিধার জন্য, তোমাদেরকে মনে রাখার জন্য আমি এতটুকু বলে দিচ্ছি যে বাই প্লাস এর পরে যে ভার্বটা আসবে সবসময় আইএনজি যোগ করে নিতে হবে। তো যাই হোক, আমরা সিম্পলটা পেয়ে যাচ্ছি বাই প্লাস জিরান, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি থাকবে। এটাকে কমপ্লেক্স করার জন্য প্রথমে আমরা ইফ ব্যবহার করব, এবং যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করে অ্যাফার্মেটিভ অবস্থায় লিখব। খেয়াল করে দেখো, যদি বাই প্লাস জিরান থাকে তাহলে আমরা কমপ্লেক্স করার জন্য ইফ দিয়ে শুরু করব এবং এই সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ তৈরি করতে হবে, নেগেটিভ তৈরি করা। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে কি, যে কোনো অবস্থাতেই এটাকে নেগেটিভ করা যাবে না। যদি বাই প্লাস জিরান থাকে তাহলে আমরা কি করব, অবশ্যই সেই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ তৈরি করে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো, যদি সেই সেন্টেন্সটিকে কম্পাউন্ড তৈরি করতে হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, এন্ড ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব, অবশ্যই এন্ড ব্যবহার করে নিব। আশা করি তোমরা অবশ্যই এই কতগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবে। এখানে আরেকটি কথা বলে রাখি, যে যদি এই ধরনের সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি, সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সটি একটি ইনফাইনাইট সেন্টেন্সে পরিণত হয়। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেন্টেন্সটি ভার্ব দ্বারা শুরু হয়, আর আমরা জানি ভার্ব দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেই সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই কিন্তু কথাগুলো মনে রাখবে। এই পর্যায়ে আমি তোমাদেরকে আবারও স্ট্রাকচারের সাথে এক্সাম্পল গুলো মিলিয়ে দেওয়ার জন্য বলছি, তোমরা অবশ্যই মনোযোগের সাথে সেগুলো খেয়াল করবে। লক্ষ্য করো, সিম্পল দেখো, বাই রিডিং মোর ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। তাহলে দেখো
আমরা কিন্তু সিম্পল সেন্টেন্সটি পেয়ে যাচ্ছি বাই প্লাস জিরান। এখানে প্রথমে বাই ব্যবহার করা হয়েছে, তারপর রিডিং। রিডিংটা এখানে জিরান্ড অবস্থায় রয়েছে, অর্থাৎ দেখো এখানে জিরানটা কিভাবে হচ্ছে রিডিং, রিড প্লাস আইএনজি, তাহলে কি পাচ্ছি আমরা রিডিং। তাহলে বাই রিডিং মোর ইউ ক্যান পাস ইন দি এক্সাম। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে আমাদের কি ব্যবহার করতে হবে এবং সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ অবস্থায় রাখতে হবে। তাহলে দেখো ইফ ইউ রিড মোর, ইফ ইউ রিড মোর, তাহলে আমরা কি পাচ্ছি ইউ, ইফ লিখে দিচ্ছি এখানে ইফ, এবং ইউ কোথা থেকে পেলাম, এ দেখো বাই রিডিং মোর ইউ ক্যান, তাহলে ইউ কিন্তু এখানে সাবজেক্ট এবং সেই ইউটাকে আমরা আগে নিয়ে এসেছি। ইফ ইউ রিড মোর, দেখো ইফ ইউ রিড মোর আমরা কিন্তু এখানে সেন্টেন্সের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে লিখে দিচ্ছি ইফ ইউ রিড মোর। এর পরবর্তী অংশ দেখো ইউ ক্যান পাস ইন দি এক্সাম। তোমাদেরকে আমি আবার বলছি যে এই যে সাবজেক্ট ইউ কোথা থেকে পেয়েছি, আমরা কিন্তু এখান থেকে নিয়েছি বাই রিডিং মোর। এখানে বাই দি রিডিং মোর অধিক পরিমাণ পড়ার কথা বলা হচ্ছে, কাকে বলা হয়েছে ইউ, ইউ যে সাবজেক্ট তাকেই কিন্তু বলা হয়েছে। তো সেজন্যই আমরা এখানে ইফ এর পরে এটা নিয়েছি ইফ ইউ রিড মোর ইউ ক্যান পাস ইন দি এক্সাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আবারও বলছি যে যদি তোমাদের ক্লোজ সম্পর্কে জানা না থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সগুলো বোঝা তোমাদের জন্য কিছুটা কষ্টসাধ্য হবে। সেজন্য তোমরা ক্লোজ সম্পর্কে জেনে নিবে। বিভিন্ন ক্লোজ সম্পর্কে যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই তোমরা এগুলো আরো সহজে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করে নিচ্ছি। তোমরা অবশ্যই মনে রাখবে, দেখো কম্পাউন্ড করার জন্য প্রথমে আমরা কি ব্যবহার করব, ভার্ব দিয়ে শুরু করব। তাহলে দেখো বাই রিডিং মোর, মূল ভার্বটা কি ছিল এখানে রিড, তাহলে আমরা রিড থেকে এটাকে আমি জিরান ফর্ম থেকে এর যে বেস ফর্ম, সেই বেস ফর্মে আমরা নিয়ে আসব। তাহলে দেখো কি পাচ্ছি রিড মোর, রিড মোর। এরপর আমরা কি ব্যবহার করব এন্ড, রিড মোর এন্ড ইউ ক্যান পাস ইন দি এক্সাম। আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো রিড মোর। এইভাবে যতগুলো সেন্টেন্স তুমি পাবে সেক্ষেত্রে কম্পাউন্ড করার জন্য তুমি অবশ্যই যে ভার্বটা থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মটা বা বেস ফর্মটা এখানে ব্যবহার করবে এবং তারপরে যা কিছু আছে সেটা লিখবে এবং সর্বশেষ যে অংশটা সেই অংশটা তুমি এন্ড দ্বারা যুক্ত করে দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। Okay students, now follow these rules. পূর্বে তোমাদেরকে বলেছিলাম বাই প্লাস জিরান, এবারে আমরা শিখবো উইদাউট প্লাস জিরান। একটি মাত্র পার্থক্য যে উইদাউট দিয়ে যদি শুরু হয় তাহলে কমপ্লেক্স করার জন্য এটাকে নেগেটিভ করতে হবে এবং কম্পাউন্ডের জায়গায় এন্ড এর পরিবর্তে অর ব্যবহার করতে হবে। তোমরা নিশ্চয়ই খেয়াল করবে, প্রয়োজনে তোমাদেরকে প্রিভিয়াস রুলসটা আবার দেখাচ্ছি, লক্ষ্য করে দেখো। এখানে কি ছিল বাই প্লাস জিরান, কমপ্লেক্স করার জন্য ইফ প্লাস অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ সেন্টেন্সটা অবশ্যই অ্যাফার্মেটিভ লিখতে হবে এবং কম্পাউন্ড করার জন্য এন্ড ব্যবহার করতে হবে। পক্ষান্তরে যদি আমরা দেখি যে উইদাউট প্লাস জিরান থাকে, দেখো এটি কিন্তু আইটি রুলস তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং এখন এটা নিয়ে আলোচনা করছি। লক্ষ্য করো, যদি দেখি আমরা উইদাউট প্লাস জিরান সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অবশ্যই ইফ দিয়ে শুরু করব কিন্তু সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ লিখব এবং কম্পাউন্ড করার জন্য আমরা এন্ড ব্যবহার না করে অর ব্যবহার করব। যেহেতু সেন্টেন্স নেগেটিভ হবে সেজন্য আমরা অর ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এরপর যে আমরা একটু সিম্পল দেখে নিচ্ছি। দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট শাইন ইন ইউর লাইফ। উইদাউট ওয়ার্কিং হার্ড, তাহলে আমরা উইদাউট পাচ্ছি এবং যে জিরান অর্থাৎ ওয়ার্ক প্লাস আইএনজি ওয়ার্কিং পেয়ে যাচ্ছে এখানে। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট শাইন ইন ইউর লাইফ। এখন এই সেন্টেন্সটিকে আমরা কি করব, কমপ্লেক্স করব। তো কমপ্লেক্স করতে প্রথমে কি নিয়ে আসতে হবে, ইফ নিয়ে আসতে হবে। সুতরাং আমরা এখানে ইফ নিয়ে আসলাম, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। তাহলে দেখো এই ওয়ার্কিং হার্ড এখানে আমি বলেছিলাম যে প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে উপর থেকে। দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড এই ইউটা আছে, এই ইউ হলো সাবজেক্ট, ইউ কে আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে কি পাচ্ছি ইফ ইউ। এবার দেখো ওয়ার্ক হার্ড এটাকে আমরা করব ডু নট ওয়ার্ক হার্ড, অর্থাৎ নেগেটিভ ফর্ম তৈরি করব। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড এর পরের অংশ লিখব ইউ ক্যান নট শাইন ইন ইউর লাইফ। তাহলে দেখো সেন্টেন্সটাকে নেগেটিভ কেন করলাম, যেহেতু উইদাউট রয়েছে। তো তোমরা জানো যে কাজ ছাড়া কেউ জীবনে উন্নতি করতে পারে না, কাজ করা ছাড়া কেউ জীবনে উন্নতি করতে পারে না।
এই কথাটা আমরা বুঝে নিলাম সিম্পলে। এবারে এটার সাথে ধারাবাহিকতা করে আমরা কমপ্লেক্স লিখবো, অর্থাৎ একটা শর্ত যোগ করে দিব। সেটা হচ্ছে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ইউ ক্যান নট শাইন ইন ইউর লাইফ, তাহলে তুমি তোমার জীবনে উন্নতি করতে পারো না, জীবনে সফল হতে পারো না। এরপরে দেখো এই একই সেন্টেন্সটাকে যখন আমরা কম্পাউন্ড রূপান্তর করব, সেটা হতে পারে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অথবা সিম্পল থেকে কম্পাউন্ড, যেটাই হোক না কেন আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে তিনটি সেন্টেন্স একাধারে দিচ্ছি। তোমরা কিন্তু সিম্পল থেকে কমপ্লেক্স অথবা সিম্পল থেকে কম্পাউন্ড করতে পারো। ঠিক তেমনি ভাবে কমপ্লেক্স থেকে সিম্পল অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে পারো। একই রুলস প্রযোজ্য হবে, শুধুমাত্র তোমরা ডাইভার্ট করে দিবে। তোমরা দেখবে যে বই পুস্তকে একই রুলস বারবার করে দিয়ে সেটাকে অনেক বেশি পরিমাণে কিন্তু রুলস তৈরি করা হচ্ছে। কিন্তু এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে একই রুলস, শুধুমাত্র মনে রাখতে হবে যদি ইফ দিয়ে থাকে এবং সেন্টেন্স নেগেটিভ হয়, তাহলে আমরা সিম্পল করার জন্য উইদাউট প্লাস জিরান ব্যবহার করব, এবং সেই সেন্টেন্সটাকে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে আমরা কি করব, অর্থাৎ প্রথমে আমরা অর দিয়ে তারপর সেই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করব। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে ইফ প্লাস অ্যাফার্মেটিভ দিয়ে লেখা হয়েছে কোন কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে সেটাকে আমরা সিম্পল করার জন্য কি করব, আমরা বাই প্লাস জিরান ব্যবহার করে আমরা সিম্পল তৈরি করব, এবং এন্ড ব্যবহার করে আমরা সেই সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। আশা করি যে তোমরা সেন্টেন্সের পরিবর্তন, অন্তর্গত পরিবর্তন, সিম্পল থেকে কমপ্লেক্স, আবার কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, আবার কম্পাউন্ড থেকে সিম্পল, এই যে ধারাবাহিকতা, অর্থাৎ এক রূপ থেকে আরেক রূপ, আবার সেখান থেকে ভিন্নভাবে ফিরে আসা, একই রুলসটাকে অন্যভাবে ব্যবহার করা, সেই সম্পর্কে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এটাকে আমরা ভাইস ভার্সা বলে থাকি, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স ব্যবহার করা, আবার কমপ্লেক্স থেকে সিম্পল ব্যবহার করা। আশা করি তোমরা এই বিষয়গুলো খেয়াল করবে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কম্পাউন্ড সেন্টেন্স যখন তৈরি করেছি, সেটি কিন্তু একটি ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি হয়েছে। লক্ষ্য করো, ওয়ার্ক হার্ড, এটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সেরই একটি অংশ। ওয়ার্ক হার্ড অর্থাৎ এটি আদেশ করার মতো হচ্ছে, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, তার মানে এটি ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট শাইন ইউর লাইট। দেখো, ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট শাইন ইন ইউর লাইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অবশ্যই কথাগুলো বুঝতে পেরেছো। Dear students, now in spite of দিয়ে আমরা এখন দেখেছি, সিম্পল যদি ইন স্পাইট থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি করব, তার পরিবর্তে কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব দো অথবা অলদো। দো আর অলদো একই অর্থ, মানে যদিও। ইন স্পাইট অর্থ, ইন স্পাইট অফ অর্থ এত সত্ত্বেও। মনে রাখবেন, ইন স্পাইট এর পরে অবশ্যই অফ ব্যবহার করতে হয়। ইন স্পাইট এর পরে কি ব্যবহার করতে হয়, অফ ব্যবহার করতে হয়। আর যদি তুমি ডিসপাইট দাও তাহলে অফ, ডিসপাইট অফ থাকবে অথবা ইন স্পাইট অফ থাকবে। তো যাই হোক, এটা পরিবর্তন করে আমরা দো অথবা অলদো ব্যবহার করব, এবং কম্পাউন্ড তৈরি করার জন্য আমরা কি ব্যবহার করব, অবশ্যই ভার্ব ব্যবহার করে দেব। এবার লক্ষ্য করো, আমি তোমাদেরকে एग्जांपल করে বুঝিয়ে দিচ্ছি। সিম্পল দেখো, in spite of his having much money he is happy. In spite of his having much money he is happy. এখানে আরেকটা বিষয় মনে রাখবে যে in spite হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনের মতো কাজ করে। তো সেজন্য পরবর্তী অংশ তুমি যদি লেখো তাহলে অবশ্যই নাউন লিখতে হবে, অথবা এইভাবে হ্যাভিং এইভাবে তো লিখতে হবে, অর্থাৎ যে অংশটা থাকবে সেটাকে তোমাকে আইন যুক্ত করে লিখতে হবে। যদি সেটা ভার্ব হয়, সেই ভার্বটাকেও কিন্তু তোমাকে আইন যুক্ত করে লিখতে হবে। তো যাই হোক, সেটি একটি ভিন্ন প্রসঙ্গ, সেই সম্পর্কে হয়তো অন্য কখনো কথা বলা যাবে। In spite of his having much money he is happy, আমরা in spite of পেয়েছি, এবারে কমপ্লেক্স করব। তো কমপ্লেক্স করার জন্য কি ব্যবহার করব আমরা, in spite of এই শব্দটা সম্পূর্ণ উঠে যাবে, আমরা এখানে দো লিখলাম। দো, এবারে he is having much money, তার মানে কি, his থেকে আমরা সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে পাচ্ছি হি, আর having থেকে পাচ্ছি হলো has। তাহলে though he has much money he is happy। দেখো, though he has much money কিভাবে পেলাম, though আমরা শব্দটা লিখলাম, এরপরে যেহেতু হি রয়েছে, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, সেজন্য সাবজেক্টিভ প্রোনাউন হি এখানে নিয়ে এসেছি, এবং হ্যাভিং থেকে আমরা যে হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাজ এখানে নিয়ে এসেছি। তাহলে though he has much money he is happy। এরপর দেখো, কম্পাউন্ড করার জন্য he has much money but he is happy। খুবই সহজ, তোমাকে মনে রাখতে হবে যে যদি কমপ্লেক্সের মধ্যে দো ব্যবহার করা থাকে তাহলে দো উঠে যাবে, এরপরে যে অংশটা রয়েছে সেই অংশ লিখবো,
কমা উঠিয়ে দিয়ে বাট লিখে দিব। হি হ্যাজ মাচ মানি বাট হি ইজ হ্যাপি। আর যদি ইন স্পাইট অফ থাকে তাহলে তোমাকে মনে রাখতে হবে যে সেটাকে যদি আমি কম্পাউন্ড করতে চাই তাহলে আমি কি করব, প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে ভার্বের যে ফর্মটা বেস ফর্ম সেই বেস ফর্ম লিখবো এবং তারপরের অংশটা আমরা বাট দিয়ে যুক্ত করে দিব। আশা করি তোমরা কাজটি করতে অবশ্যই সফল হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলে যাচ্ছি পরবর্তী অংশে। এরপরে দেখো, বিকজ অফ যদি থাকে, যদি সিম্পলে বিকজ অফ ব্যবহার করা থাকে এবং কমপ্লেক্স করতে হলে আমাদের কি বিকজ অফটা অবশ্যই উঠে যাবে। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সিন্স, অ্যাজ অথবা ওয়েন, এবং অবশ্যই কম্পাউন্ড করার জন্য আমরা অ্যান্ড ব্যবহার করব। লক্ষ্য করে দেখো, বিকজ অফ হিজ বিইং পুর হি ক্যান নট বাই এ শার্ট। দেখো বিকজ অফ, ওকে, বিকজ অফ হিজ বিইং পুর। আবার দেখো বিকজ অফ, এটা যেহেতু অফ এখানে প্রিপজিশন, তো সেজন্য বিকজ অফ থাকার কারণে, এই অফ থাকার কারণে এটা প্রিপজিশনাল ফ্রেজ হয়ে গিয়েছে। এবং আমরা জানি সহজ কথা, একেবারে মোটা কথা মনে রাখবে যে অফ থাকলে অর্থাৎ প্রিপজিশন থাকলে পরবর্তীতে অংশটা থাকে সেটা অবশ্যই কি হয়ে যাবে, ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়ে যাবে, এবং যদি ভার্ব না থাকে অন্য কোনো ওয়ার্ড থাকে সেটাকে নাউন ফর্ম করে নিতে হবে। তাহলে দেখো বিকজ অফ হিজ বিইং পুর হি ক্যান নট বাই এ শার্ট। এই সেন্টেন্সটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, দেখো বিকজ অফ হিজ পভার্টি। এখানে পভার্টি কিন্তু নাউন ফর্ম চলে এসেছে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, বিকজ অফ হিজ পভার্টি হি ক্যান নট বাই এ শার্ট। তো যেটাই থাকুক না কেন, বিকজ এর পরে ভার্ব দিয়ে আইন যুক্ত করে যদি করা হয়, অথবা বিকজ এর পরে যদি সরাসরি যদি কোনো নাউন ফর্ম ব্যবহার করা হয়, যাই থাকুক না কেন, তো সেটাকে আমরা কমপ্লেক্স করে তো সিন্স ব্যবহার করব। সিন্স হি ইজ পুয়ার, সিন্স হি ইজ পুয়ার হি ক্যান নট বাই এ শার্ট। তাহলে দেখো আমরা কিন্তু এখানে হি ছিল, এজন্য এখান থেকে আমরা সাবজেক্টিভ ফর্ম হি ব্যবহার করেছি। আর যদি এটা নাও থাকতো আমরা কিন্তু পরবর্তী অংশে থেকে সাবজেক্ট হিসেবে হি নিয়ে আসতে পারতাম। যেহেতু আমরা এখানে একই সাবজেক্ট ব্যবহার করছি, তো সেজন্য দেখো এখানে হি চলে আসবে। সিন্স হি ইজ পুয়ার অথবা অ্যাজ হি ইজ পুয়ার হি ক্যান নট বাই এ শার্ট। এবং দেখো এই সেন্টেন্সটাকে আমরা যদি কম্পাউন্ড করি তাহলে কি পাচ্ছি, হি ইজ পুয়ার এন্ড ক্যান নট বাই এ শার্ট। তুমি এখানে আবার হি লিখতে পারো, যদিও প্রয়োজন নেই, ইচ্ছা করে লিখতে পারো হি ইজ পুয়ার এন্ড হি ক্যান নট বাই এ শার্ট। তবে দুইটি অবস্থাতেই একই অর্থ প্রকাশ করবে, হি ইজ পুয়ার এন্ড ক্যান নট বাই এ শার্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা অবশ্যই ধৈর্য হারাবে না, ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি করবে। দেখো যদি সাবজেক্ট প্লাস বিইং অথবা হ্যাভিং থাকে তাহলেও কিন্তু আমরা অবশ্যই কি করতে পারি, সিন্স, অ্যাজ, ওয়েন, অর্থাৎ পূর্বে আমরা যে রুলসটি দেখেছি একই ধরনের রুলস ব্যবহার করি আমরা কি করতে পারি, সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড তৈরি করতে পারি। সাবজেক্ট প্লাস যদি বিইং এভাবে থাকে, যেমন দেখো দ্য ওয়েদার বিইং কোল্ড উই কুড নট গো আউট। দ্য ওয়েদার, এখানে ওয়েদারটা হচ্ছে কি সাবজেক্ট, দ্য ওয়েদারটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর বিইংটা আমরা এখানে স্ট্রাকচার থেকে ব্যবহার করে এখানে দেখাচ্ছি যে দ্য ওয়েদার বিইং কোল্ড উই কুড নট গো আউট। এখন আমরা কি করব, সিন্স দিয়ে শুরু করব। সিন্স দ্য ওয়েদার ওয়াজ কোল্ড উই কুড নট গো আউট। সিন্স দ্য ওয়েদার ওয়াজ কোল্ড। এখন দেখো ওয়েদার কথাটি তো আমরা এখান থেকে পেয়েছি, সিন্স আমরা স্ট্রাকচার থেকে নিলাম, বাট ওয়াজ কোথা থেকে আসলো? প্রিয় শিক্ষার্থী দেখো এই যে বিইং শব্দটা এখান থেকে আমরা ওয়াজ নিয়ে এসেছি, কারণ বি ভার্ব থেকেই কিন্তু বিইং চলে এসেছে। আর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়্যার। তো সেখান থেকে আমরা ওয়াজ নিয়ে এসেছি। এখন কথা হচ্ছে ওয়াজ কোন নিলাম, এম ইজ কেন নিলাম না? মনে রাখবে পরবর্তী অংশ কিন্তু এখানে পাস্ট টেন্স লেখা রয়েছে। দ্য ওয়েদার বিইং কোল্ড উই কুড নট, এই যে কুড ব্যবহার করা হয়েছে, এই কুডটা হচ্ছে এখানে পাস্ট। তো যেহেতু এটি পাস্ট সেজন্য আমরা এখানে পাস্ট ফর্ম ব্যবহার করেছি। সিন্স দ্য ওয়েদার ওয়াজ কোল্ড উই কুড নট গো আউট। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো কম্পাউন্ড তো একেবারেই সোজা, তোমরা একবারই পেরে যাবে, এক চান্সই পেরে যাবে। দেখো দ্য ওয়েদার ওয়াজ কোল্ড এন্ড উই কুড নট গো আউট, দুইটা অংশ জাস্ট আমরা এন্ড দিয়ে আমরা প্রয়োগ করে নিচ্ছি। এখানে মনে রাখার আরেকটি বিষয় হচ্ছে দেখো যে আমরা কিন্তু একটি হচ্ছে ইফ ক্লোজ থাকে আর একটি হচ্ছে রেজাল্ট ক্লোজ থাকে। তো দেখো দ্য ওয়েদার ওয়াজ কোল্ড এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, যদি এখানে ইফ নাই অর্থাৎ শর্তযুক্ত নাই, তারপরে দেখো এর ফলাফল কিন্তু পরবর্তী অংশে আমরা পেয়ে যাচ্ছি। দ্য ওয়েদার ওয়াজ কোল্ড, আবহাওয়াটা ছিল ঠান্ডা, তো এর ফলাফলটা কি,
ফলাফলটা হচ্ছে এই উই কুড নট গো আউট, আমরা বাইরে বের হতে পারলাম না। অথবা যদি আমরা কমপ্লেক্সে দেখি, দেখো সিন্স দ্য ওয়েদার ওয়াজ কোল্ড, যেহেতু আবহাওয়াটা ছিল খুব ঠান্ডা, উই কুড নট গো আউট, আমরা বাইরে বের হতে পারলাম না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এরপর দেখো তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি যে শুরুতেই যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, তোমরা কিন্তু একটা জিনিস এখানে ভুল করতে পারো যে এরকম রুলস হয়তো আরেকটা দেখেছি, কিন্তু আসলে দেখোনি। সেটা ছিল বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাই প্লাস জিরান ছিল, কিন্তু এখন আমরা ব্যবহার করছি ভার্ব প্লাস আইএনজি। তো যাই হোক, ভার্ব প্লাস আইএনজি যদি এভাবে থাকে, শুরুতেই থাকে, তাহলেও কিন্তু কমপ্লেক্স করার জন্য আমরা সিন্স অ্যাজ ব্যবহার করতে পারি এবং কম্পাউন্ডের জন্য আমরা অ্যান্ড ব্যবহার করতে পারি। লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সিম্পল। কিলিং দ্য বার্ড, দ্য ওল্ড সেলর ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু। তাহলে কিলিং দ্য বার্ড, এখানে মূল ভাব হচ্ছে কিল, এর সাথে আইন যুক্ত করা হয়েছে। তাহলে কিলিং দ্য বার্ড, দ্য ওল্ড সেলর ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু। এখন কমপ্লেক্স করার জন্য কি করব? সিন্স দ্য ওল্ড সেলর কিল দ্য বার্ড, সিন্স এবার সাবজেক্ট দিব দ্য ওল্ড সেলর এবং কিল থেকে নিয়ে আমরা ভার্ব নিচ্ছি কিলড। এটি কিন্তু অবশ্যই পাস্ট টেন্সে রয়েছে, যেহেতু ব্রট তার মানে হচ্ছে এখানে পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে। সিন্স দ্য ওল্ড সেলর কিলড দ্য বার্ড হি ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু। এবারে দেখো কম্পাউন্ড করে দিচ্ছি, দ্য ওল্ড সেলর কিলড দ্য বার্ড। এটা তোমরা নিশ্চয়ই অভ্যস্ত হয়ে পড়েছো নিত্য বছরে, এতক্ষণে তোমরা যেহেতু পড়ছো, সুতরাং তোমরা বুঝতে পারছো এটি আমরা সহজে কিন্তু ব্যবহার করতে পারি। The old sailor killed the bird and brought bad luck to the crew. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ পর্যন্ত এই ক্লাসটি ধৈর্য সহকারে দেখেছো, তো সেই জন্য তোমাদেরকে অবশ্যই মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তোমরা এই ক্লাসটি বারবার করে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কোনো সমস্যা হবে না। তোমাদের এই ক্লাসটি যদি ভালো লাগে, তোমরা অবশ্যই এটাকে লাইক করবে এবং অবশ্যই সেটা তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে তাদের সাথে শেয়ার করতে পারো। তো আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে ট্রান্সফরমেশন তার যে পার্ট 2 রয়েছে সেটি রিলেটিভ প্রোনাউনে ব্যবহার করে করা হবে এবং সেই পার্ট 2 দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা অবশ্যই সেই ক্লাসটিও সম্পূর্ণভাবে দেখবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।